আমাদের জীবন থেকে অবসর বা অবকাশ কেমন যেন ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা সদাই খ্যাপা কুকুরের মতো ছুটে চলেছি, হয় টাকার পেছনে, নয় আরো বেশি সুযোগ সুবিধে বা যোগাযোগ লাভের আশায়, নয়তো নিছক নিজেদেরকে ব্যস্ত দেখাতে। আমরা ভুলে গেছি সকালের সূর্য ওঠার আগে আকাশটা কেমন দেখতে লাগে, ভোরের পাখিদের ডাক শুনতে কেমন লাগে, অলস দুপুরে বাড়ির আলসেতে বসা পায়রাদের প্রেম প্রীতি উপভোগ করতে কেমন লাগে। আমরা কিছু না করে চুপ করে বসে থাকতে বা বিনা কারণে রাস্তায় বেরোতে লজ্জা পাই। বিনা প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলাকে সময়ের অপচয় ভাবি। চোখের সামনে গত 4 বা 5 দশক আগে দেখা বাড়ির একতলাকার বৈঠকখানা ঘরের অস্তিত্বটাও তাই ধীরে ধীরে লোপ পেয়ে গেছে। সেই ঘরে এখন দোকান বা অফিস চলে, মানে 10 ফুট বাই 10 ফুটে শুধু আমি আর স্বামী। বৈঠকখানা মানে শুধু একখানা ঘর নয়, অনেকের সম্পর্কের ভিত্তিপ্রস্তর, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু, আলাপ আলোচনার কেন্দ্রস্থল, অবসর বা অবকাশ গ্রহণ, পারিবারিক গোপনীয়তাকে অন্তর্মহলে বন্দি রাখার এক উপায়। সবই কিন্তু এই বৈঠকখানা। বৈঠকখানা মানে ফ্ল্যাটের ড্রয়িং বা ডাইনিং হল নয়। বৈঠকখানা হলো একান্তে এবং নিভৃতে আলাপচারিতার এক আনন্দস্থল। তেমনই আনন্দের কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আয়োজন করেছি আজকের গল্প বৈঠকখানার। শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে প্রতিবারের মতো নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শোনা যাক আজকের গল্প বৈঠকখানা। বউবাজারে তার প্রাসাদপ্রম শরিকি বাড়িটার একতলাকার বৈঠকখানায় ফরাস বেছানো সাদা ফেনার মতো নরম বিছানায় তাকিয়াটা কোলের উপর তুলে নিয়ে আধশোয়া ভঙ্গি থেকে তরবর করে বিস্ফোরিত নেত্রে সোজা হয়ে উঠে বসলেন মল্লিক মশাই, মানে বৈকুণ্ঠ মল্লিকের একমাত্র জীবিত বংশধর মুরলীধর মল্লিক। পরনে তার জলধাক্কা মুগা পেরে চুনুট করা ধুতি, গায়ে গিলে করা সাদা আদ্দির পিনপিনে পাঞ্জাবি। ভোগী মেদবহুল শরীরটা দেখে মনে হচ্ছে ভেতরের স্যান্ডো গেঞ্জিটা তাকে ধরে রাখতে অসমর্থ। জামাপুকুরের শ্রীচরণুষি থেকে কেনা নাকতলা বাহারি চপ্পল জোড়া বিছানার পাশে সযত্নে ছাড়া। চিতপুর থেকে কেনা টাটকা জুঁই ফুলের মোলায়েম মিষ্টি বাদশাহী আতরের খোসবাইটা চারিপাশ যেন ভুরভুর করছে। পাশ থেকে ভরণের ভারী পিকদানিটা বাঁহাতে তুলে নিয়ে পাচাক করে মুস্কিপাতি জর্দা মেশানো মঘাই পানের তরল নির্যাসটা তীব্র বেগে নিক্ষেপ করে তিনি খ্যাক খ্যাক করে হেসে উঠে বললেন, বলো কি হে নন্দ, এ তো কেঁচো খুঁড়তে কেচ্ছা। তুমি তো মনে হচ্ছে 7 রাজাধ্য এক বাণিক সমুদ্র মন্থন করে তুলে নিয়ে এসেছ হে। যাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা তিনি মানে নন্দদুলাল দত্ত হলেন মল্লিক মশাইয়ের এক পোষা গোমস্তা। মল্লিক মশাই সারা শহর জুড়ে, বিশেষ করে উত্তর ও মধ্যভাগে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং জলের দামে কিনে রাখা 52টা ভাড়াটে শুদ্ধ বাড়ির এবং তৎসংলগ্ন দোকান ঘরের ভাড়াটের কাছ থেকে মাসিক ভাড়া আদায় করা, অনাদায় রেন্ট কন্ট্রোলের আপিসে ছোটাছুটি করা, প্রয়োজনে উকিল ধরে উচ্ছেদের মামলা দাখিল করা বা মস্তান ধরা, মামলার দিনে আদালতে হাজির দেওয়া, ভেঙে চুরে গেলে বাড়ির মেরামতের ব্যবস্থা করা, সম্পত্তি কর জমা দেওয়া, সমস্ত খরচ খরচার রসিদ, নগদ বই, জাবেদা ও রেওয়া ইত্যাদি তৈরি করার মতো আরও 10টা কাজে সে সদাই ব্যস্ত থাকে। কাজের বাইরে তার জীবন বলতে নানা জায়গা থেকে টক ঝাল মিষ্টি নোনতা নানা স্বাদের মুখরোচক চটকদার খবর সংগ্রহ করে এনে মল্লিক মশাইকে নিভৃতে তা পরিবেশন করা। মল্লিক মশাইকে সেগুলো পরম তৃপ্তি সহকারে আস্বাদন করতে দেখাটাও নিঃসন্দেহে নন্দর এক চূড়ান্ত সুখানুভূতির অভিব্যক্তি। এদিকে মল্লিক মশাইয়ের সামনে বসা তার প্রিয় বন্ধু এবং আজকের সন্ধ্যায় আপাতত তার দাবা খেলার প্রতিপক্ষ গৌরহরি বড়াল
কিছুক্ষণ আগে তার কিস্তির চালটা চেলে অপরপক্ষের কিস্তিমাতের অপেক্ষায় শৌখিন আলবোলার নলে ব্রুক ব্রুক করে হালকা টান দিতে দিতে নির্লিপ্ত নয়নে প্রহর গুনছিলেন। বন্ধুর এমত এক উল্লাসের চরম বহিঃপ্রকাশ দেখে তিনি ঘাবড়ে গিয়ে গোল গোল চোখ করে তাকিয়ে ছেড়ে সোজা হয়ে উঠে বসলেন। তিনি বুঝতে পারলেন না ষাটোর্ধ্ব মল্লিক মশায়ের ইন্দ্রিয় উত্তেজিত করা এমন কি রসালো সংবাদ নন্দ বহন করে আনতে পারে, যা তার এমন এক কিস্তিমাত করার সুযোগের অপেক্ষাকেও হার মানিয়ে দিতে পারে বা বেশি সুখকর হতে পারে। এদিকে মাথা নিচু করে ঘরে ঢুকেছে দিনরাতের কাজের বউ কমলা। তার হাতে ধরা ট্রেটাতে রাখা দুটো কাঠ গ্লাস, বরফ বাক্স, চিমটে, সোডার বোতল, জলের জগ, বাদামের বাটি এবং সব ছাপিয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা কালো কুকুরের একখানা লম্বা পানা বোতল। ট্রেখানা নিচে নামিয়ে রেখে সবে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, হঠাৎ গর্জে উঠলেন মল্লিক মশাই, এই কমলা, মাছ ভাজা কোথায় রে? কমলা পেছন ফিরেই উত্তর দিল, ও মা, সকালেই তো কাকিমা বলে দিয়েছেন যে তিনি এবছর থেকে আপনার দীর্ঘায়ু আর ওই কে এক হতচ্ছাড়া ভাড়াটের উচ্ছেদ কামনা করে শ্রাবণ মাসের সোমবার করে নিরামিষ খাবেন কিনা, মানে ইচ্ছে না থাকলেও সব্বাইকে তিনি তাই খাওয়াবেন। তাই আপনার জন্য আজ ডুমো ডুমো আলু ভাজা তৈরি হতেছে, খানেক পরে দে যাবক্ষণ। কমলার বলা শেষ কথাটা শুনে কিছুক্ষণ আগে নন্দর কথায় সৃষ্ট হওয়া মানসিক সুখানুভূতিকে ছাপিয়ে বন্ধুর সামলে কমলা বর্ণিত তার গিন্নি সরমার মৎস্য ভোজনের বিষয়ে মাতব্বরি, বিশেষ করে মাছ ভাজার না পাওয়ার দুঃখ মল্লিক মশায়ের মনে এক অব্যক্ত যন্ত্রণা দিতে শুরু করল। তিনি ভাবতে লাগলেন, সংসার নামক এমন এক বদ্ধ কারাগারে স্বেচ্ছাবন্দী হয়ে শেষে হুইস্কির সঙ্গে ডুমো ডুমো আলু ভাজা খেয়ে দীর্ঘায়ু হওয়ার থেকে বরং দুখানা গরম গরম মাছ ভাজা খেয়ে আগে ভাগে ফুটে পড়াই শ্রেয়। আর যাই হোক বাবা, সেই মৃত্যু আত্মার পরাধীনতায় নয়, বরং অনেক স্বাধীনতার, অনেক গর্বের, মুক্তির, সুখের মৃত্যু, আত্মার মহানির্বাণের সোপান। তাই তিনি ঠিক করলেন, আজ থেকে রাতে ওপরে আর যাবেন না। এই বৈঠকখানার ফরাসে শুয়েই আজ রাত থেকে তিনি অনশন শুরু করবেন। সংসারে সারাক্ষণ পুজো, মানত, মাদুলি, তাগা, উপোস, তিরি, সেঁটো, সকরি, হেগো, বাসি, নিরামিষ, ফলার, ছোঁয়াছুঁই, ঠেকাঠেকি, দেখতে দেখতে আর শুনতে শুনতে তিনি একেবারে এজবার হয়ে পড়েছেন। কোথাও যাওয়ার বা কিছু করার নামেই পাঁজি, দিন, ক্ষণ, লগ্ন, বারবেলা, শনি, মঙ্গলের চোখ রাঙানি। তাছাড়াই ধ্যান, যোগ, প্রেম, প্রার্থনা বা নিবেদনের পরিবর্তে সারা বছর ধরে ৩৩ কোটি দেবদেবীর পুজো করার নামে মেকি আড়ম্বর আর বড়ং। ব্যক্তি সুখে বেঁচে থাকায় কোনো সুখ, শান্তি, স্বাধীনতা নেই। ব্যক্তি বা ঘটনা ভিন্ন কোনো বিষয়ভিত্তিক আলোচনা বা আত্মোপলব্ধির অবকাশ নেই। চোকাচোকি হলেই শুধু পাহাড় প্রমাণ বিলাপ, অভিযোগ, অনুযোগ, তুলনা আর দোষারোপ। সংসারে একেবারে ঘেন্না ধরে গেল। এই বুড়ো বয়সেও অভিমানে অপমানে চোখ দুটো ঝাপসা হয়ে এলো মল্লিক মশায়ের। তিনি ভাবলেন, এই অপসংস্কার বা কুসংস্কারের তাড়নায় আর সাংসারিক নিয়মের নামে বেনিয়ম মানার জোড়াজুড়ির জ্বালায় ছেলে মেয়েরা আজকাল বাড়িতে আসতেই চায় না। বিদেশে তারা দিব্যি তাদের মনের মতো পরিবেশে আছে, স্বাধীনভাবে বসবাস করছে, পছন্দের খাবার দাবার খাচ্ছে, মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, বেথা করবে না বা সন্তানের জন্ম দেবে না বলে পরিষ্কার জানিয়েই দিয়েছে। যত পায়ে বেরি যেন তার পায়ে, কে নেবে তার এই বিপুল সম্পত্তি? ছেলে মেয়েরা তো আগেই বলে দিয়েছে সব আশ্রমে বা এনজিওতে দান করে দাও। তারা চায় না সম্পত্তির জটিল বাঁধনে বাঁধা পড়তে। তারা যে মুক্তির স্বাদ পেয়ে গেছে। ভাবগম্ভীর মুখে চিন্তামগ্ন মল্লিক মশাই খেয়াল করেন নিধিমধ্যে কখন যে নন্দ দুটি কাঠ গ্লাসে কালো কুকুর নামক সোনালি তরল পানীয় ঢেলে তাতে দুটুকরো করে বরফ দিয়ে দিয়েছে। পাশে রাখা বাদামের বাটি, আহারে, গৌরহরির দিকে তার চোখ গেল।
সে আর চোখে এক দৃষ্টে গ্লাসের দিকে সকরুণভাবে তাকিয়ে আছে। রেগে থাকলে কি হয়? হাসি পেল মল্লিক মশাইয়ের। হেসে বললেন, গৌর, আগে তোমার কিস্তিটা মাত করি, তারপরে নয় গ্লাসে 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 টোকাটুকি করা যাবে খন, কি বলো? গৌরহরিবাবু নিঃশব্দে এক মুখ সলাজ হাসি শুধু বলতেই যা বাকি রাখলো, এই তুমি যা বলো মুরলী। এদিকে নিঃশব্দে দরজায় এসে দাঁড়িয়েছেন সরমা দেবী স্বয়ং। তার চাহনিতে যদিও সরমের বদলে কটাক্ষের উগ্রতাটাই বেশি। হাত থেকে গরম আলু ভাজার প্লেট দুটো নামিয়ে রেখে তিনি গর্জিয়ে উঠলেন, শুনলাম কে নাকি মাছ ভাজা না খেতে পেয়ে গোসা করেছে, তাই তার গোসা ভাঙাতে এলাম। নিঃশব্দে পেছনের দিকে এসে দাঁড়ানো কমলার দিকে ঘাড় ঘুরিয়ে তিনি হুকুম করলেন, যা তো কমলা, আমার জন্য একটা গ্লাস নিয়ে আয়। আর হ্যাঁ, এবারে দাবার দানে চাল দেব আমি, দেখি কে কাকে কিস্তিমাত করে। ভ্যাবাচাকা হয়ে তাকিয়ে থাকা নন্দর দিকে ঘুরে তিনি বললেন, কই হে নন্দ, আমার জন্য একটা বানাও। আর শোনাও তোমার সংগ্রহ করে আনা আজকের বিশেষ খবর, শুনি কি জোগাড় করে এনেছো। খালি বাবুকে বললে হবে? সরমা দেবীর কটাক্ষে আক্রান্ত মল্লিক মশাই এতক্ষণে নিজের আসন পরাস থেকে উঠে গিয়ে সোফায় আশ্রয় নিয়েছেন। গৌরবাবুও তার ব্যতিক্রম নন। সরমা দেবী সামনের সোফাটাতে সভা আলো করে বসে আছেন। নন্দ একখানা চেয়ার টেনে আধঝোলা হয়ে বসে যেন বলার চেষ্টা করছে, একবার আদেশ করলেই তো ততক্ষণাৎ সে পলায়নে প্রস্তুত। সে শুধু মল্লিক মশাইয়ের আদেশের অপেক্ষায় তার মহারসাত্মক গল্পের ঝাঁপিখানা আগলে বসে আছে। মল্লিক মশাই একবার আর চোখে তার দিকে তাকিয়ে ইঙ্গিত করতেই নন্দ গলা খেঁকড়ে তার কাহিনী বলতে শুরু করলো। সে আজ সকালে নাকি বরানগরের সেই নচ্ছার ভাড়াটে দুর্যোধন নায়কের বাড়িতে গিয়েছিল, যার বিরুদ্ধে গত মাসে উচ্ছেদের মামলায় ডিক্রি হয়ে গেছে। তাকে বার কতকবার রেজিস্ট্রি পোস্টে পাঠানো নোটিশ ফেরত হয়ে আসার পর উকিলবাবু তাকে একবার নিজে গিয়ে খোঁজ খবর করে আনতে বলেন। তিনি বলেছেন, এক্সিকিউশন ফাইল করার আগে একবার চেষ্টা করে দেখতে, যদি সে মিটমাট করে নিতে চায়। সেখানে গিয়ে সে যা জানতে পারে তাতে মল্লিক মশাইয়ের আর মামলা করতে লাগবে না বলে মনে হয়। তার মানে? জিজ্ঞেস করে মল্লিক মশাই প্রায় এক চুমুকে তার প্রথম গ্লাসটা ফাঁকা করে দিলেন। তারপরে বাঁ হাত দিয়ে মুখটা মুছে শটান সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। উত্তেজনায় তিনি যেন টকবক করে ফুটছেন। এবারে নন্দ যেন একসঙ্গে অনেক কথা বলতে গিয়ে বিষম খেল। তার মুখ থেকে শুধু একটা শব্দই বেরোলো, নিরুদ্দেশ। মল্লিক মশাই অধৈর্য হয়ে বলে উঠলেন, ধমকানি সুরে জিজ্ঞেস করলেন, কে নিরুদ্দেশ? এবারে ধমক খেয়ে নন্দ আর আনন্দতেই অভিব্যক্তিতেই হোক হঠাৎ ভ্যাঁ করে কেঁদে ফেলল। শর্মা বলল, আমলো যা, তুমি কেঁদে মরছ কেন? ভনিতা না করে বলে ফেলা দেখি। ওদিকে গৌরবাবুও গ্লাস হাতে নিয়ে ব্যাকুল নয়ন নন্দের দিকে চেয়ে আছেন। নন্দ ধরা গলায় বলল, ওই দুর্যোধনের বউ ভানুমতি নাকি কেটেছে, আর তাও নাকি ওই দুর্যোধনেরই জারতুতো বড় দাদা যুধিষ্ঠিরের সঙ্গে। তাদেরকে কলকাতায় তো দূরে থাক, তাদের দেশ মানে বালেশ্বরেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে পুলিশ তাদেরকে বেনারসের এক ধর্মশালা থেকে খুঁজে পায়। তাদের খবর পেয়ে দুর্যোধন সেখানে ধাওয়া করে বটে, কিন্তু ভানুমতি তার সঙ্গে আর ঘর করতে রাজি হয় না। কারণটা তাদের বিয়ের 5 বছর পরেও বাচ্চা কাচ্চা না হওয়াতে যথেষ্ট স্পষ্ট। আসলে দুর্যোধন ওই মানে ওই নিষিদ্ধ পল্লীতে প্রতি রাতে বেহিসেবি খরচ খরচা করে এসে ভানুমতির জন্যে কড়া পুরুষত্বের সঞ্চয়ের ঝুলি ফাঁকা করে ফেলতো। তাতেই ঘটতো সব অনর্থ আর কি। তা সে যাই হোক, পুলিশ তাদের আদালতে পেশ করলে তারা সহবাস করলেও বিয়ে করেনি বলে জামিন পেয়ে যায়। মনের দুঃখে দুর্যোধন নাকি দশাশ্বমের ঘাটে এসে মাঝরাত অব্দি বসে থাকতো। তারপর কিছুদিন বাদে তাকে আর দেখা যায়নি, সে নিরুদ্দেশ। তা প্রায় মাস 6 হলো।
ওই বাড়ির ভাড়াটেরাও তার সম্বন্ধে কিচ্ছু জানে না, ঘরখানা সেই থেকে তালাবন্ধ। তাই বলছিলাম বাবু, ডিগ্রি এক্সিকিউশন করার হয়তো আর দরকার পড়বে না, উকিল বাবুর সঙ্গে কথা বলে ঘরখানার দখল নিয়ে নিলেই হয়। একদমে কথাগুলো বলে নন্দ হাঁপাচ্ছিল। টান টান উত্তেজনায় মল্লিকবাবু এবার সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। মৃদু হাততালি দিয়ে তিনি বললেন, ওরে কে আছিস, নন্দকে একখানা গ্লাস এনে দে রে, বোতলের তলানি কালো কুকুরটা যে ওরই পাওনা হয়। যাও নন্দ, নিজেই সোডা দিয়ে এক পেক বানিয়ে নিয়ে একটু হালকা হও, লজ্জা করো না। সরমা দেবী বললেন, ঠিক আছে, আজ নয় কাল আমি সবাইকে নিজের হাতে ভেজে গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়াবো। আর হ্যাঁ, ওই ঘরটা দখল নেওয়ার পর আমরা কিন্তু ওই ঘরটাকে বৈঠকখানা বানিয়ে মাঝে মাঝে সেখানে দাবার আসর বসাবো। হাজার হলেও দখলই সম্পত্তি বলে কথা, আর ভাড়া দিয়ে লাভ নেই। কি গৌর ঠাকুরপো, যাবে তো? জয় বাবা ভোলানাথ বলে তিনি দুহাত তুলে মাথায় ঠেকালেন। সেদিনের শেষ সন্ধ্যার মজলিসি বৈঠকে বৈঠকখানাটা গম করে উঠল। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ তবে বিদায় নিলাম। কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে এই নিচে গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।